তো হ্যালো এভরিওয়ান, বোর্ডের লেখা দিয়ে এখন তাকিয়ে কোনো লাভ হবে না, কারণ এই বোর্ডের লেখা তো আছে, বইও আছে তোমাদের কাছে, কিন্তু তোমাদের কাছে টিউশন টিচারও আছে বাড়িতে। তাহলে কেন ভিডিও দেখছো কেন? বোর্ড, বই, টিউশন টিচার, এমন কেউ নেই যে এমন কিছু কথা বলতে পারবে যেটা আমি আজকে তোমাদেরকে বলতে চলেছি তাপ সম্পর্কে। এই বোর্ড লেখা ফেখা বাদ দাও, আমি তোমাকে একটা জিনিস বলি। দেখো, প্রথমে একটা বলবো হচ্ছে ফিজিক্স থেকে, তারপরেরটা বলবো হচ্ছে তোমাদের একটা বাংলা থেকে, ঠিক আছে? একটু পরে বলবো সেটা। বাংলা মানে বাংলা সাবজেক্ট থেকে আমি দেখবো যে কে জানো জিনিসটা। কেউ কমেন্ট করে জানাবে যে আগে যে জানতে কি জানতে না। আমিও ক্লাস 10 একটা জিনিস শিখেছিলাম বাংলা থেকে, ওটা বলবো। তো ফিজিক্স থেকে প্রথম কথাটা বলি, তোমরা কি জানো যে এই পুরো মহাবিশ্বে যে কোনো বস্তু বিকিরণ করে? বিকিরণ মানে হচ্ছে রেডিয়েশন ছড়ায়। তোমরা জানো না? তোমরা জানো হচ্ছে যে তেজস্ক্রিয় পদার্থ রেডিয়েশন ছড়ায়। তেজস্ক্রিয় পদার্থ নিজেদেরকে বিকিরণ করে, ওই জিনিসটা শুনেছো তো, রেডিয়েশন ছড়াচ্ছে, ওরে বাবরে। কিন্তু রেডিয়েশন, এই বিকিরণ কিন্তু সবাই করে, রেডিয়েশন কিন্তু সবাই করে। এইটা বলছি না যে রেডিয়েশন কিন্তু রিফ্লেকশন নয়, যে লাইট আসছে আমার গায়ে থেকে তারপর ক্যামেরায় ঢুকছে বলে তুমি আমাকে দেখতে পাচ্ছ, ওইটা নয় কিন্তু, ওটা রিফ্লেকশন। আলোকে আমি ছড়িয়ে দিচ্ছি, এটা আমি বলছি রেডিয়েশন। আমরাও কিন্তু রেডিয়েট করছি। তোমার বাড়িতে তুমি, তোমার ঘরের যা আছে জিনিসপত্র সব কিন্তু রেডিয়েট করছে। কথার অর্থ হলো এরম যদি বস্তু আছে, এখান থেকে একটা কিন্তু নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের কিছু একটা রেডিয়েশন বেরোচ্ছে। তাহলে যে কোনো বস্তুর থেকে, উষ্ণ বস্তুর পাশে এঁকেছি, খুব ভালো হয়েছে জিনিসটা। তাহলে যে কোনো বস্তু যখন 0 কেলভিনের থেকে ওপরে চলে যায়, মানে 0 কেলভিনকে পার করে চলে যায়। 0 কেলভিন মানে কি? ওকে লিখিনি, ওটা ওকে নয়, নট অ্যাট অল ওকে। 0 কেলভিন থেকে যখনই কোনো জিনিস বেশি উষ্ণতায় চলে যায়, 0 কেলভিনের তো অনেক, -273°C 0 কেলভিন মানে, যেখানে হয়েছে আদর্শ গ্যাসের, বাস্তব গ্যাসের নয়, আদর্শ গ্যাসের আয়তন শূন্য হয়ে যাওয়ার কথা 0 কেলভিন। সেই টেম্পারেচারের ওপরে যে কোনো বস্তু, তুমি, আমি, বাড়ির ঘর, যে কোনো বস্তু, ব্যাকটেরিয়া, ভাইরাস, সবাই বিকিরণ করে। কি বিকিরণ করছে? প্রশ্নটা এটা, তাই না? তারা বিকিরণ করছে হচ্ছে তাপ বিকিরণ করছে। এবং যে মানে আমাদের গা থেকেও লাইটের মতো জিনিস বেরোচ্ছে, ঠিক আছে? একটু পরে বুঝতে পারবে কি বলছে, উল্টোপাল্টা কথা বলছে স্যার, কি বলছে। আমরা কত বিকিরণ করলে তো আমি দেখতে পেতাম, আমার হাতটা গ্লো করছে, দেখতে পাচ্ছি না তো। ওরে বাবা, চোখে দেখা যায় না, চোখে দেখা যাচ্ছে কি এটাকে? চোখে দেখা যায় না, ঠিক আছে, কিন্তু বিকিরণ করছি আমরা। কিভাবে বুঝবে? দেখো, একটা ফার্স্টে একটা সিম্পল এক্সাম্পল হচ্ছে শীতকালে যখন তোমার খুব ঠান্ডা লাগে, উরি বাবা কি ঠান্ডা, যখন খুব ঠান্ডা লাগে কি করো? লেপের তলায় ঢুকে যাও। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে লেপ তো তুমি সবসময় ধরো বিছানার ওপর চাপা দিয়ে রেখেছো, লেপটা কি নিজে থেকে গরম হয়ে যায়? লেপটা নিজে থেকে গরম হয় না, তাই না? তুমি ঢোকার পরে আস্তে আস্তে লেপটা গরম হয়। না, কোনো বায়ু দূষণ ঘটিত সমস্যার জন্য লেপ গরম হয় না। লেপটা কেন গরম হচ্ছে? তুমি লেপের ভেতরে ঢুকছো, তুমি হিট রেডিয়েট করছো, হিট বা তাপ বিকিরণ করছো। তোমার বডি থেকে যে রেডিয়েশনটা বেরোচ্ছে সেটা ওই লেপের তলায়, যা ইয়ের ভেতরে, মানে বিছনার লেপের মধ্যে ট্র্যাপড হয়ে থেকে যাচ্ছে। ট্র্যাপড মানে কি? ট্র্যাপড মানে হচ্ছে আটকে যাচ্ছে, ঠিক আছে? যেমন মানে তোমরা মোহমায়া আটকে যাচ্ছ, ফোন গেম ফেম এগুলো কমিয়ে দাও এখন থেকে। যদি করো, মানে না করো তাহলে খুবই ভালো। আর যারা করো, ফোনের গেম ফেমের নেশায় আটকে যাচ্ছ, একদম নয়, ঠিক আছে? কোনো কিছুকে তোমাকে আটকাতে দেবে না। তো হিট টার্ম ট্র্যাপড হয়ে যাচ্ছে, ঠিক যেমন গ্রিন হাউস এফেক্টে হয় আমাদের, গ্লোবাল ওয়ার্মিং যে জিনিসটাকে বলা হয়, যে বাতাসের ইয়ের মধ্যে কার্বন ডাইঅক্সাইড বা সিএফসি এসব গ্যাসগুলো কী হয়, হিটকে ট্র্যাপ করে দেয়। লেপটা এইভাবে গরম হচ্ছে, ওটা কিন্তু অনেকটা গ্রিন হাউস এফেক্টের মতো। তাহলে তুমি সে বিকিরণটা করছো। তাহলে এই রশ্মিগুলোকে আমরা দেখতে পাই না কেন? এই পৃথিবীতে আমরা শুধুমাত্র 7টা কালারকেই দেখতে পাই, ওই 7টা তরঙ্গ দৈর্ঘ্য যে আছে, বেগুনি থেকে লাল পর্যন্ত, তাদেরকেই আমরা দেখতে পাই। তার বাইরে কোনো আলো থাকলে সেটাকে আমরা দেখতে পাই না। এই পেনটা থেকে এখন বিকিরণ হচ্ছে, কিন্তু আমি সেটাকে দেখতে পাচ্ছি না, ঠিক আছে? কিন্তু যদি তোমার কাছে একটা ওই থার্মাল ক্যামেরা থাকে, মনে করে দেখো, গেম খেলো তো, এবার গেমটা কাজে লাগছে। থার্মাল ক্যামেরা যে চোখে পড়লে একদম সবাইকে দেখা যাচ্ছে, মানে জিনিসপত্রগুলোকে একটু নীল, যেটা ঠান্ডা সেটাকে নীল, যেটা গরম অর্থাৎ মানুষ যাদের বডি থেকে বেশি হিট বেরোচ্ছে তাদেরকে লাল করে দেখায়, তাই তো? ঠিক বলছি? গেমাররা বুঝতে পারবে।
আর যারা এমনি দেখেছে, টিভিতে অনেক সময় দেখায়, টিভিতে সিনেমায় দেখাচ্ছে থার্মাল ভিশন ক্যামেরা পরে নিল। থার্মাল ভিশন ক্যামেরায় কী দেখাচ্ছে, যে মানুষগুলো লাল লাল দেখাচ্ছে, জিনিসপত্রগুলোকে নীল নীল দেখাচ্ছে। একদম ঠিক কথা, একদম ঠিক কথা। তাহলে ওইটা কি আমরা খালি চোখে দেখতে পাচ্ছি না? ওইটাতে দেখতে পাচ্ছি। একটা এক্সাম্পল বলছি, দেখো খালি চোখে একটা জিনিস দেখতে পারো না। রিমোটের যে সামনের আলোটা থাকে, একটা ধরো রিমোট, বলে স্যার কী পড়াতে এসে দেখো কী সব বলছে। রিমোটের এই জায়গায় একটা আলো থাকে, যেটা টিভির দিকে করে টেপা হয় বা সেটটপ বক্সের দিকে করে টেপা হয়। এইখান থেকে একটা আলো বেরোয়, খালি চোখে দেখতে পাবে না, খালি চোখে দেখো দেখতে পাবে না। ফোনের ক্যামেরাটা নাও, ফোনের ক্যামেরা, আজকে অনেক কিছু ফিজিক্যালি বলবো, কিন্তু বলে রাখছি, আজকে যে দেখবে ভিডিও তার লাভ হবে, অনেক কিছু ফিজিক্যালি জানতে পারবে। প্রথম থেকে দেখতে হবে টানা, মধ্যখানে স্কিপ করে 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 দেখলে কোনো লাভ হবে না। তাহলে আমার ভিডিও দেখতে হবে না, ওই 5-6 মিনিটে অনেকে ভিডিও বানিয়ে ফেলে, তাদের ভিডিও দেখতে পারো, ঠিক আছে, কিন্তু কিছু শিখতে পারবে না। তাহলে তোমার ওই টিউশন টিচার, আমি আর বই, মানে সব কিছুই বৃথা হয়ে যাবে, কোনো কিছুতে লাভ হবে না তোমার। তো এই যে আলোটা আছে, এই আলোটা খালি চোখে দেখা যায় না, কিন্তু ক্যামেরায় এই আলোটা ধরা পড়ে, ঠিক আছে। আমাদের দৃশ্যমান আলোর মধ্যে এটা পড়ে না, এটা ওই ইনফ্রারেড আলো বলা হয়, আইআর রে বলা হয়, আইআর ইনফ্রারেড রে। তো আইআর রে এটা, তো ক্যামেরায় কিন্তু দেখতে পাবে, ক্যামেরায় দেখবে এটা সাদা মতো জল জল করবে, ঠিক আছে। করে দেখো, করে কমেন্ট করে জানাও যে আমি দেখতে পেয়েছি রিমোটের কেসটা, রিমোটের ব্যাপারটা আমি দেখতে পেলাম, কমেন্ট করে জানাও, ঠিক আছে। তোমাদের নামও কমেন্ট করে জানাও, কোন স্কুল থেকে দেখছো সেটা কমেন্ট করে জানাও, ঠিক আছে। অনেকেই ভিডিও দেখে আমাদের, অনেকজনের নাম আমার মনে আছে, কিন্তু আমি এখন বলছি না, ঠিক আছে। যাই হোক, তো তোমরা কমেন্ট করে জানাও যেদের দেখতে পেলে কি না। তাহলে এরকম জিনিস আছে, আমরা বিকিরণ করছি অনেক জিনিস, কিন্তু আমরা সেটা চোখে দেখতে পাচ্ছি না। আচ্ছা, আর কি বললাম, তাহলে বিকিরণের কেসটা তো গেল, এটা তো বললাম। এবার চলে আসি তাপ কী জিনিসে। আর একটা বলেছি আমি, মনে আছে ফিজিক্যালি একটা ফিজিক্যাল কেস একটা বললাম, একটা বাংলার একটা জিনিস আমি খুব ভালো নোটিস করাবো তোমাদেরকে, তোমরা দেখবো যে কে জানতে, সেটা আমি বলছি। তার আগে শুনে নাও যে এখানে লিখেছি যে এই তাপ বিকিরণ করছে, এই যে কোনো 0 কেলভিনের ওপরে যে কোনো বস্তু তাপ বিকিরণ করে। আমার গা থেকে এখন বডি থেকে বেরোচ্ছে, কিন্তু তুমি সেটা দেখতে পাচ্ছ না। নাহলে আমাকে কীরকম দেখাতো বলো তো, সেই সিনেমায় দেখায় না, সে গ্লো করছে পুরো বডিটা, ওই রকম দেখাতো। তো যাই হোক, তো তাপ কী জিনিস, তাপ কোন জিনিসটাকে বলা হচ্ছে দেখো, তাহলে এখানে লিখেছি আমি, আশা করছি দেখতে পাচ্ছ, যে তাপ এক প্রকার শক্তি যা গৃহীত বা বর্জিত হওয়ার মাধ্যমে বস্তুর উষ্ণতা বা তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাস করে। তাহলে তাপ এমন একটা জিনিস, একটা শক্তি, মানে একটা জলের মতো ভাবো, তাপকে তুমি একটা জলের মতো ভাবো, একদম ফিজিক্যালি এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছে জিনিসটা, একবার বুঝে নাও, সারা জীবন কাজে লাগবে। এই তাপ চ্যাপ্টার কিন্তু তোমাকে পরবর্তী ক্ষেত্রেও পড়তে হবে, দেখবে 11 তো আছেই, 11-এ তো তোমার অনেক আছে জিনিসগুলো। আচ্ছা, তোমাদের একটা বলে রাখি, আমি 9-এ একটা তাপের একটা জিনিস অঙ্ক শিখেছিলাম, আমি 11-এ পরীক্ষায় ওই অঙ্কটা 11-এর চ্যাপ্টারটা না পড়া হওয়া সত্ত্বেও 9-এর নলেজ কাজে লাগিয়ে অঙ্কটা করে এসেছিলাম, 5 নম্বর পেয়েছিলাম 11-এ, 5 নম্বর, ঠিক আছে। তো সবসময় কাজে লাগবে জিনিস, শিখলে কাজে লাগবে। তাপকে বললাম জলের মতো ভাবো, এই হচ্ছে একটা পাত্র, ঠিক আছে। পাত্রে জল ঢাললাম, জল কি হয়, জল কোন কালারের হয় কমেন্ট করে জানাও তো, জল কোন কালারের হয়। পাত্রে জল ঢাললাম, ঠিক আছে। তাহলে দেখো, তাপ হচ্ছে জলের মতো, তাপ হচ্ছে জলের মতো, জল ঢালছো, তাপমাত্রা বাড়ছে, অর্থাৎ তাপমাত্রা হচ্ছে জলের লেভেলের মতো, জল যত ঢালবে লেভেল তত বাড়বে, জলটা তত উপর দিকে উঠবে, ঠিক বলছি। জলের লেভেল প্রথমে এখানে ছিল, এখন এইখানে চলে এসছে, তাহলে জল যত ঢালবে জলের লেভেল বাড়বে, এই লেভেলটা হচ্ছে তাপমাত্রা, আর জল যে ঢালছো সেটা হচ্ছে তাপ। বেশ ভালো লাগে ফিজিক্স জিনিসটা পড়াতে। কেমিস্ট্রি হলে, কেমিস্ট্রি বলছি না খারাপ সাবজেক্ট, ঠিক আছে, কেমিস্ট্রি ভালো, খারাপ না, ফিজিক্স। তোমাদের কোনটা ভালো লাগে, কেমিস্ট্রি টপিকগুলো ভালো লাগে না ফিজিক্সের টপিকগুলো ভালো লাগে? কেমিস্ট্রি টপিক কিন্তু পুরো সেগুলো মৌলিক, মৌল ফোল, ওই মৌলের ধারণা, ওই জিনিসটা ছিল ওখানে, জারণ বিজারণ, বেশিরভাগ কেমিস্ট্রি জিনিস। আচ্ছা, তো এখানে তাহলে জলের লেভেল আর জলের সাথে কিন্তু আমি তাপ আর তাপমাত্রাকে তুলনা করলাম। এইবার দেখো, আমি এখনও তাপমাত্রা কি বলিনি, যদিও ডেফিনেশনটা। আচ্ছা, এখানে তাহলে বলছে দেখো, বস্তু প্লাস তাপ যদি দেওয়া হয়, তাহলে বস্তুতে যদি তাপ দেওয়া হয় তাহলে কি হবে, তার উষ্ণ, মানে বস্তুটা উষ্ণ বস্তুতে পরিণত হবে, অর্থাৎ বস্তুটা তাপমাত্রা বৃদ্ধি পাবে, তাহলে উষ্ণ বস্তুতে পরিণত হবে। আর বস্তু থেকে যদি তাপ বাদ দেওয়া হয় তাহলে কী হবে, বস্তুটা শীতল বস্তুতে পরিণত হবে।
আচ্ছা, একটা জিনিস মনে রাখবে, এইসব উষ্ণ বস্তু বা শীতল বস্তু এগুলো সবই কিন্তু আপেক্ষিক। তুমি এই বস্তুটার সাপেক্ষে বলছো, এর সাপেক্ষে তুমি বলছো এটা উষ্ণ বস্তু, আবার এই বস্তুটার সাপেক্ষে বলছো এটা হচ্ছে শীতল বস্তু। কিন্তু দেখো, ঠান্ডাকে আরও ঠান্ডা করা যেতে পারে, গরমকে আরও গরম করা যেতে পারে। তাহলে উষ্ণ বস্তু বা গরম বস্তুর একটা ডেফিনেশন কিন্তু তোমার একটা যে কোনো ফিজিক্সের ক্ষেত্রে সেটাই হয়। তুমি কোনো জিনিসকে ছোটো বলছো বা বড় বলছো, কারোর সাপেক্ষে বলতে হবে, নাহলে কিন্তু এই উষ্ণ বস্তু বা শীতল বস্তুর কোনো মানে হয় না, কোনো মানে হয় না। তুমি যদি এমনি যদি কোনো বস্তুকে বলো এটা গরম, এটা গরম, তার মানে কি তোমার হাতের সাপেক্ষে, হাতের যে টেম্পারেচার তার সাপেক্ষে তুমি বলছো জিনিসটা গরম, তাই তো? কোনো একটা জল ধরো গরম, খেলে মনে ওরে বাপরে, তখন তোমার যে জলের মানে এমনি যে 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 টেম্পারেচারে তুমি জল খেয়ে থাকো, সেই টেম্পারেচার থেকে ওই জলটার মান কিন্তু তাহলে টেম্পারেচারটা বেশি, তাই জন্য ওটা গরম বলছো। কোনো কিছু সাপেক্ষে সবসময় তুমি দেখবে কথাগুলো বলে থাকো, যে কোনো জিনিস, যে কোনো জিনিস। আচ্ছা, এইখানে আমি একটা বললাম যে বাংলায় একটা প্রশ্ন তোমাদেরকে বলছি, সেটা হচ্ছে যে কয় হস্যি কি আর কয় দীর্ঘি কি কখন ব্যবহার করা হয়? জানো এটা? কয় হস্যি কি কখন ব্যবহার করা হয় আর কয় দীর্ঘি কি কখন ব্যবহার করা হয়? আমি এখানে দেখো দীর্ঘই লিখেছি, মনে রাখবে। কয় হস্যি কি কখন কয় দীর্ঘি কি, তাহলে একটা যখন প্রশ্ন করা হচ্ছে যার অ্যান্সার ইয়েস অর নোতে থাকবে না, হ্যাঁ বা নাই হবে না। আমি ভাত খাবো কি, বা তুমি কি ভাত খাবে, তুমি কি ভাত খাবে, ওইখানে কয় হস্যি কি হবে, যেখানে অ্যান্সারটা আমার হ্যাঁ বা নাই হবে। কয় হস্যি কি মানে হ্যাঁ বা নাই বা মানে অ্যান্সার, আর কয় দীর্ঘি কি হওয়া মানে হচ্ছে যেখানে আমাকে একটা বড় অ্যান্সার দিতে হচ্ছে, শুধুমাত্র ইয়েস আর নোতে কাজ চলবে না, হ্যাঁ বা নাই কাজ চলবে না, আমাকে একটা বড় ভাবে আমাকে কিন্তু অ্যান্সারটা দিতে হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, তো কয় হস্যি কি কয় দীর্ঘি কি একটা বাংলার টপিক ছিল, আমি শিখেছিলাম অনেক দিন আগে, মনে ছিল বলে তোমাদেরকে বললাম। তো তোমাদেরও কাজে লাগবে আশা করছি জিনিসটা জানলে। কে কে জানতে না এটা বলো, ঠিক আছে? আচ্ছা, এরপর বলছি দেখো তাপমাত্রা বা উষ্ণতা কী জিনিস। তাহলে তাপমাত্রা হলো কোনো বস্তুতে উপস্থিত তাপের পরিমাপ বা মেজার, ইংলিশ কথাটা মনে রাখতে হবে, মেজার, পরিমাপ বা মেজার। তাহলে কী বলছে, কোনো বস্তুতে কতটা তাপ আছে বা তার কতটা তাপ বৃদ্ধি হচ্ছে, সেইটা বুঝতে গেলে আমাকে কী দেখতে হবে? ওই জলের ক্ষেত্রে যে কোনো ধরো একটা পাত্র আছে, সেই পাত্রে কতটা জল আছে সেই জিনিসটা তুমি যদি জানতে চাও, তাহলে তোমাকে তার জলের লেভেলটা দেখতে হবে, কতটা লেভেল পর্যন্ত জলটা আছে। তেমনই এখানে কতটা কোনো বস্তুতে কতটা তাপ আছে সেটা জানতে গেলে আমাকে তার তাপমাত্রা বা উষ্ণতা জিনিসটা জানতে হবে। এই দুটো একই জিনিস, তাপমাত্রা বা উষ্ণতা। তাপমাত্রা বা উষ্ণতা, বলো তো তাপমাত্রা বা উষ্ণতা মাপা কিসে হয়? কোন যন্ত্রের সাহায্যে তাপমাত্রা বা উষ্ণতা মাপা হয়? সবাই জানো, জ্বরের সময় লাগে। কমেন্ট করে জানাও তো তাপমাত্রা কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়। হিন্ট হচ্ছে ওইটাই, জ্বরের সময় লাগে, জ্বর হলে কখন লাগে, ঠিক আছে? আচ্ছা, তাহলে তাপকে তিন ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে বোধগম্য তাপ, ঠিক আছে, একটাকে বলা হচ্ছে বোধগম্য তাপ, তারপর হচ্ছে লীন তাপ, বিকীর্ণ তাপ। বিকীর্ণ তাপ তো বললাম, জিনিসটা যখন গরম হয় তাহলে তাপ বিকিরণ করে, সূর্যও তাপ বিকিরণ করে, ঠিক আছে, বিকীর্ণ তাপ। লীন তাপের সম্পর্কে আমরা জানবো একটু পরে। আর বোধগম্য তাপ মানে কি, কোনো জিনিসের উষ্ণতা আমরা ধরো ওই একটা আগুন জ্বলছে, তাই না, মানে সেই জিনিসটা ফিল করা যায়। বোধগম্য মানে মানে নিজের বোধ বুদ্ধি যে বলে না, বোধগম্য তাপ এটা, ঠিক আছে, যেটা আমরা বুঝতে পারবো যে কোনো টেম্পারেচার কোনো জিনিসের বেশি আছে বা কম আছে সেই জিনিসটা। আচ্ছা, তাপ পদার্থের মধ্যে দিয়ে কীভাবে পরিবাহিত হয়, এটা দারুণ অ্যান্সার, মানে দারুণ কোয়েশ্চেন একটা। তাপ পদার্থের মধ্যে দিয়ে কীভাবে পরিবাহিত হয়, বইতে নেই, আছে বইতে? ঠিক করে ভেবে বলো তো, আমি তো দেখতে গেলাম বইতে পেলাম না কোথাও খুঁজে, আমি তো এই কোয়েশ্চেনটা অ্যান্সার বইতে খুঁজলাম। তাপ পদার্থের মধ্যে দিয়ে কীভাবে পরিবাহিত হয়, এটা সাধারণত মাধ্যমিকের স্ট্যান্ডার্ডের কোয়েশ্চেন দিয়ে থাকে। ধরো তোমার কাছে একটা ধাতু আছে, একটা রড, ঠিক আছে, একটা রড, এর মধ্যে ইলেকট্রন আছে অনেক, তাই তো? ইলেকট্রন সব ইলেকট্রন আছে অনেক, পরমাণু আয়নও আছে, ইলেকট্রন আছে বেশি। তো যখন তুমি এটাকে টেম্পারেচার দিচ্ছ, ধরো এটাকে আমি একটা আগুন দিয়ে গরম করছি, এখানে এটা আগুন দিয়ে দিলাম এখানে, ঠিক আছে, এটাকে আগুন দিয়ে দিলাম এখানে, তাহলে ইলেকট্রনগুলো কী করবে এখানে? ইলেকট্রনগুলো কী করার চেষ্টা করবে এখানে? ধরো তোমার পায়ের তলায় অনেক গরম জিনিস দিয়ে দিলাম, তুমি কী করবে? লাফালাফি শুরু করে দেবে, দৌড়াদৌড়ি করবে, ছোটাছুটি করবে। এও তাহলে কী করবে? ইলেকট্রনগুলো সব এদিক থেকে ছোটাছুটি করবে, এদিকে যাবে, আবার এদিকে পুরোটাই যদি হিট করতে থাকি জিনিসটা কী হবে, মানে এইখানে আমি হিট করছি,
এখান থেকে তাহলে ও কি ছোটাছুটি করা শুরু করছে। এবার এখানে যে ধরো 5টা ছিল, সে ছোটাছুটি শুরু করলো, এখানে বাকি 5টার সাথে সে ধাক্কা খাবে, ফলে সবাই ছোটাছুটি করা শুরু করবে, সবাই ছোটাছুটি করবে এখানে। তাহলে দেখো প্রথমে এইখান থেকে শুরু হয়েছে জিনিসটা, দিয়ে তারপরে এই অবধি পৌঁছেছে। তাহলে এখানে ইলেকট্রনের মাধ্যমে ধাতুর ক্ষেত্রে ইলেকট্রনের মাধ্যমে কিন্তু তাপ সঞ্চালিত হচ্ছে বা পরিবাহিত হচ্ছে, ঠিক আছে। তাহলে অধাতুর ক্ষেত্রে কী হবে? অধাতুর ক্ষেত্রেও ওই রকমই কিছু পরিমাণ তো ইলেকট্রন থাকবে, মানে অধাতুর ক্ষেত্রে তাপ তো মোট কথা যায়ই না। অধাতু মানে যদি তুমি আমাকে বলো যে কাঠ ফাটের কথা, কাঠে কি তুমি তাপ দিলে সেটা সঞ্চালিত হয়? বা প্লাস্টিকের ক্ষেত্রে ইলেকট্রন থাকে না, না ইলেকট্রন থাকে না, তো মুক্ত ইলেকট্রন থাকে না, মানে ইলেকট্রনগুলো থাকে ওই পরমাণুর সাথে আটকে ধরে রেখেছে, পরমাণু আটকে ধরে রেখেছে ওকে। আর ধাতুর ক্ষেত্রে কি কোনো আকর্ষণ বিকর্ষণ নেই ইলেকট্রনের প্রতি, ও ঠিক আছে তুই যা এদিক ওদিক ঘোরাঘুরি কর, ঠিক আছে তুই যা জিলে আপনি জিন্দিগি বলে ইলেকট্রনগুলোকে, ধাতু কী হয় পরমাণুগুলো, মানে পরমাণুর যে ইয়েতে মানে অনেকগুলোই বেশি ইলেকট্রন থাকে, তো লাস্টের দিকে যে ইলেকট্রনগুলো থাকে তারা কী হয় আকর্ষণটা অত বেশি হয় না ওই নিউক্লিয়াসের সাথে। তাই নিউক্লিয়াসের সাথে যেহেতু আকর্ষণটা অত বেশি হয় না, তারা এদিক ওদিক ছোটাছুটি করতে পারে। তো ধাতুর ক্ষেত্রে সেইটা হয়, তাহলে ধাতুর ক্ষেত্রে জন্য তাপ পরিবাহিত হয়। একদম এক্স্যাক্টলি এরকমভাবেই কিন্তু কারেন্টও পরিবাহিত হয় ইলেকট্রনের মাধ্যমে। আমরা ওগুলো পড়বো টেনে শুরু হয়েছে, টেনের ওইখানে পড়াবো এই জিনিসগুলো, তোমাদের টেনে লাগবে। আচ্ছা, তাহলে ধাতুর ক্ষেত্রে তো এটা বললাম, কিন্তু ধরো ঘরের এক জায়গাতে আগুন জ্বলছে, ঘরটা আস্তে আস্তে গরম হয়ে যায় না? ঘরের এক জায়গায় আগুন জ্বলছে, ভালো করে ভেবে দেখো, হয়তো কীভাবে হয়? বিকিরণ ছাড়া আমি বলছি, বিকিরণ মাধ্যমে হয়। বিকিরণ কিন্তু একটা তরঙ্গ, যেমন ফোনের সিগন্যাল হয়, লাইট একটা তরঙ্গ, সেরকম তরঙ্গ, ঠিক আছে। এখানে কোনো কেউ ইলেকট্রনের মতো নিয়ে যাচ্ছে না, বিকিরণের মাধ্যমে ছড়ায়। আমি বলছি আর কিসের মাধ্যমে ছড়াতে পারে? গ্যাসের ক্ষেত্রে মেন কথা হচ্ছে আমার, গ্যাসের ক্ষেত্রে কিসের মাধ্যমে ছড়ায়? গ্যাসের ক্ষেত্রে তো ইলেকট্রন থাকবে না এরকমভাবে, গ্যাসের ক্ষেত্রে কীভাবে ছড়ায়, ঠিক আছে, এটা বুঝে নিই। দেখো দেখছি এখানটা দেখতে পাচ্ছ কি না একবার দেখি আমি। হ্যাঁ, মোটামুটি এই জায়গাটা দেখা যাচ্ছে। ধরো এই গ্যাসের একটা ধরো এরকম চেম্বার আছে, সেখানে ধরো তাপ দিলে কী হবে? ওই ইলেকট্রনের মতো গ্যাসের যে অণুগুলো আছে সেগুলো ছোটাছুটি শুরু করে, গ্যাসের অণুগুলো ছোটাছুটি শুরু করে। অণুগুলো হতে পারে, পরমাণু হতে পারে, ঠিক আছে। গ্যাসের ক্ষেত্রে যারা আছে সবাই ছোটাছুটি করে শুরু করছে, তাহলে তাদের একটা গতিশক্তি বৃদ্ধি পাবে। ছোটাছুটি শুরু করছে মানে কি, তাদের গতিশক্তিগুলো বাড়ছে, তাই না? গতিশক্তি আগের দিন পড়েছি আমরা, ওই চ্যাপ্টারটা দেখে নেবে, এর আগের চ্যাপ্টার 5। তো সেই জিনিসটা, তাহলে ওদের গতিশক্তি বৃদ্ধি পাবে। এই গতিশক্তিটাই হচ্ছে আমাদের মানে যে যতটা তাপ ওতে দিচ্ছি তার পরিমাপ। এই গতিশক্তিটাই হচ্ছে ওর টেম্পারেচারও মাপে। টেম্পারেচার মানে হচ্ছে তাপমাত্রা, ঠিক আছে। তাপমাত্রার পরিমাপও এই ইয়ের ক্ষেত্রে হয়। তাহলে গ্যাসের ক্ষেত্রে কী হয়? গ্যাসের অণুগুলো ছোটাছুটি বৃদ্ধি পায়, ফলে কী হয়? তাদের কাইনেটিক এনার্জি অর্থাৎ গতিশক্তি বৃদ্ধি পায়। গতিশক্তি বৃদ্ধি পেলেই তাদের টেম্পারেচার বৃদ্ধি পায়, অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধি পায়। তাহলে ওই রকম এক জায়গায় তুমি উনুন জ্বেলেছো, এক জায়গায় আগুন জ্বেলেছো, সেখান থেকে পরমাণুগুলি ছোটাছুটি করতে 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 পুরো ঘরটায়, মানে অনেকটা টাইম লাগবে, এতে একদিনে হয়ে যাবে না, ছোটাছুটি করতে 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 পুরো ঘরটাই গরম করে দিতে পারে, ঠিক আছে। অবশ্যই ঘরটা খোলাখুলি জানলা ফাল্লা খুলে রাখলে হবে না, তাহলে তো ছোটাছুটি করতে করতে সব বেরিয়ে যাবে জানলা দরজা দিয়ে। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে এখানে এটা বললাম ছোটাছুটি। হ্যাঁ, তোমরা এটা ভেবে দেখবে, চার্লস বা বয়েলসের ল এই ছোটাছুটির ধারণাটা দিয়ে ভেবে দেখবে, যখন কোনো জিনিসের টেম্পারেচারে দেওয়া হয়, যদি তার আয়তন স্থির থাকে তাহলে কী হয়? তার চাপ বাড়তে থাকে। ছোটাছুটিটার মাধ্যমে ওদের চাপটা বাড়তে থাকে, ধাক্কা খাচ্ছে, তো জোরে জোরে ধাক্কা খাচ্ছে দেয়ালে। আর যখন টেম্পারেচার বাড়াচ্ছ, ধরো আয়তনটা বাড়তে পারলো, তাহলে ধাক্কা মারছে, জোরে জোরে দেয়ালে ধাক্কা মারছে, কি আয়তনটা আস্তে আস্তে বাড়তে থাকবে। তাহলে তাপমাত্রা বাড়ালে অর্থাৎ টেম্পারেচার বাড়ালে গ্যাসের ভলিউম অর্থাৎ আয়তন আর চাপ দুটোই বৃদ্ধি পায়, দুটোই বাড়ে। এটা হচ্ছে কারণ। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে লিখে দিও। লাইভ চ্যাটে লিখলে অনেক সময় থাকে না সেই জিনিসগুলো। হ্যাঁ, আমরা পরে যদি দেখি তাহলে থাকবে না, বা অন্য ধরো কোনো স্টুডেন্ট দেখতে চাইছে তোমার কমেন্ট, তো সেটা থাকবে না, তো কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবে, হ্যাঁ, লাইভ চ্যাটে না। আচ্ছা, তাহলে এরপরের জিনিসগুলো দেখা যাক এবার।
তাহলে এবার আমরা আরও কিছু ডিটেলসে ভালো জিনিসগুলো জানবো, মানে ভালো ভালো জিনিস ডিটেলসে জানবো। ঠিক আছে, মজা লাগছে কি নাকি বোর হচ্ছ? ফোনে কারোর সাথে কথা বলার আছে, গেম খেলবে, একটু অন্য ভিডিও দেখবে, কি ফেভারিট ইউটিউবার কোনো ভিডিও ছেড়েছে নাকি? আর হ্যাঁ, তোমাদের মধ্যে একজন কমেন্ট করেছিল তো আমি ফেভারিট ইউটিউবার, ঠিক আছে, তাকে থ্যাংক ইউ। হ্যাঁ, তো যাই হোক, তো দেখো এটা ঠিক আছে, ইন্টারেস্টিং লাগছে কি না বলো কমেন্টে। তাপের ফল জানতে চেয়েছি। দেখো, তাপের ফলে আমি একটু আগেই বললাম আয়তন পরিবর্তন। একটা লোহা গরম হয়ে গেলে কি বেড়ে যায়। গ্যাসের ক্ষেত্রে তো বললামই যে আমাদের চাপের সাথে যে সম্পর্কটা বা আয়তনের সাথে, যেটা হচ্ছে চার্লসের সূত্র। ঠিক আছে, উষ্ণতা পরিবর্তন হবেই। তাপ দিলে টেম্পারেচার বাড়বেই, ওই জলের লেভেলটা বাড়বে, জল ঢাললে জলের লেভেল বাড়বে। তারপর বলছে রাসায়নিক পরিবর্তন। এটা খুব সোজা এক্সাম্পল, একটা কাগজের টুকরো নাও, আগুন ধরিয়ে দাও, জ্বলে গেল। না, পরীক্ষার খাতা নয়, পরীক্ষার খাতা ছাড়া অন্য কোনো কাগজ নাও, সেটাকে আগুন জ্বালাও, কী হবে? ধরে যাবে। রাসায়নিক পরিবর্তন, আগের মতো আর ফিরে আসবে না জিনিসটা, তাই না? এবার একটু ভালো করে বলি জিনিসটা। একটা কাগজ নাও, তাতে আগুন ধরাও, তাহলে পুড়ে যাবে, ছাই হয়ে যাবে জিনিসটা। তারপর সেটাকে সরি বলো, সেটা কি আগের মতো হলো? না তো। তাহলে বুঝতে পারছো তো, যখন কোনো জিনিসকে কাউকে গা জ্বলার মতো কথা বলে তারপরে তাকে সরি বললে কিন্তু সেটা ঠিক হয় না। তো সবসময় নিজের কথাবার্তা আমাদের কন্ট্রোলে রাখা উচিত, যে কতটা কাকে কী বলবো। অনেক ভালো ভালো বন্ধুত্ব বা সম্পর্ক কিন্তু কথা বলার জন্য নষ্ট হয়ে যেতে পারে, এটা মাথায় রাখবে। কি মানে মাঝে মাঝে আমি একটুখানি জ্ঞানী বাবার মতো কথা বলে থাকি, তাই না? আচ্ছা, যেটা হচ্ছে তারপরে কি উষ্ণতা পরিবর্তন হবে, রাসায়নিক পরিবর্তন হবে। আলোক শক্তি এবং বৈদ্যুতিক শক্তি তৈরি করা যেতে পারে তাপবিদ্যুৎ কেন্দ্রে, যেটা করা হয়। ঠিক আছে, তাপবিদ্যুৎ কেন্দ্রে গরম জল, মানে গরম করছে জিনিস, কি গরম করছে, ধরো জল ফোটাচ্ছে, জল ফুটিয়ে বাষ্প হচ্ছে, বাষ্পটা বেরোতে চাইছে, ওপরে টারবাইন লাগানো আছে ধরো। ঠিক আছে, যতদূর মনে হয় মেকানিজমটা এটাই। তো কয়লা পুড়ছে, জল গরম হচ্ছে, ভেপার হয়ে বেরোতে চাইছে, ওপরে টারবাইন লাগানো আছে, সেটা ঘুরছে। ঠিক আছে, এটা বেসিক মেকানিজম। জলের ঝর্ণা থেকে যে পড়লে যেমন টারবাইন ঘোরানো হয়, এখানে টারবাইনই ঘোরাতে হয় আর কি। তারপরে বলছে তাপের একক কি? তাপের একক হচ্ছে সিজিএসে ক্যালোরি। আর তারপরে এসআইতে হচ্ছে যে, মানে হচ্ছে জুল হচ্ছে বিজ্ঞানী একজন, ক্যালোরি একটা বিজ্ঞানী নয়। দেখবে যাদের নাম বিজ্ঞানীর নামের অনুসারে হয় যে এককগুলো, সেগুলো ক্যাপিটালে লেখা হয়। ঠিক আছে, সবসময় এটা মাথায় রাখবে। দেখবে নিউটন, ক্যাপিটাল এন, নিউটন বিজ্ঞানী। 1 ক্যালোরি মানে কত জুল? অনেক সময় পরীক্ষা জিজ্ঞেস করে। 1 ক্যালোরি মানে হচ্ছে 4.2 জুল। ঠিক আছে, আশা করছি দেখা যাচ্ছে, একবার দেখে নিন। হ্যাঁ, তাহলে 1 ক্যালোরি মানে 4.2 জুল, পরীক্ষা আসতে পারে। আপেক্ষিক তাপ কাকে বলছে এবার? আপেক্ষিক তাপ, তাই না? স্পেসিফিক হিট, ইংলিশটা হচ্ছে স্পেসিফিক হিট কাকে বলছে? দেখো, একক ভর বিশিষ্ট কোনো বস্তু, ধরো এই ঢাকনাটার ভর হচ্ছে 1 গ্রাম, একক ভর। 1 কেজিও হতে পারে একক ভর, কিন্তু 1 গ্রাম আর 1 কেজি দুটোই কিন্তু একক ভর। একক ভর মানে কি? 1 গ্রাম হতে পারে, 1 কেজিও হতে পারে, কিন্তু দুটো ভরের মধ্যে আকাশ পাতাল তফাৎ। একক ভর বিশিষ্ট কোনো বস্তুর একক উষ্ণতা বৃদ্ধিতে যে পরিমাণ তাপ লাগে তাকেই আপেক্ষিক তাপ বলে। ঠিক আছে, তাহলে এই 1 গ্রামের বস্তুর আমি টেম্পারেচারটা ধরো 1 ডিগ্রি বাড়াচ্ছি, এখন আছে হচ্ছে ধরো 40-এ, 41-এ নিয়ে যাব, বা 10-এ আছে 11-এ নিয়ে যাব। ঠিক আছে, তো উষ্ণতা একক বাড়াতে যতটা পরিমাণ তাপ লাগছে, তাহলে এতে একটা তাপ দিতে হবে। তাহলে জলের লেভেল আছে হচ্ছে 10-এ, তাকে 1 ঘর ওপরে নিয়ে গেলে আমাকে একটা তাপ দিতে হবে। সেটা কিন্তু বস্তুর উপর নির্ভর করে যায়। তুমি একটা ভাবো, পাত্রের ক্ষেত্রে একটা ছোট গ্লাস আছে, তাকে একটা হাইট থেকে একটা হাইটে নিয়ে যেতে গেলে যতটা জল দিতে হবে, একটা গামলাতে সেই একই পরিমাণ হাইট ইনক্রিজ করতে গেলে বেশি জল দিতে হবে। তাহলে এটা কিন্তু পদার্থের ওপর নির্ভর করে যে কতটা জল তুমি দিচ্ছ, তার মানে কি পদার্থের উপর নির্ভর করে কতটা তাপ দিচ্ছ, সেই তাপের ফলে কিন্তু তাপমাত্রাটা বৃদ্ধি পাচ্ছে। ভালো লাগে না কোনো জিনিসকে যখন এরকম এক্সাম্পল দিয়ে বোঝানো হয়? তোমাদের দেবা স্যার সাধারণত সিনেমার এক্সাম্পল বা দিয়ে থাকে, আমি আসলে ফিজিক্যাল এক্সাম্পলগুলো দিয়ে থাকি ফিজিক্সে। তো সবই ক্লাস দেখো। ম্যাথামেটিক্সের ক্ষেত্রে অর্ণব স্যার তো স্টাইল মেরে আসে, জয় স্যার আবার খেলা হবে জামা ফামা পরে আসে।
আচ্ছা, এছাড়াও আমাদের যে ম্যাডামরা পড়াচ্ছে, শুভস্মিতা ম্যাম বাংলা হেভি পড়াচ্ছে, আমি দেখছিলাম আগের দিন নিজেই। আমি মানে শুভস্মিতা ম্যাম এত ফ্র্যাঙ্কলি জিনিসগুলোকে বোঝাতে পারে, আমারও বাংলা বেশ ভালো লাগছে। এছাড়া শতাব্দী ম্যাম সংস্কৃতের ক্লাস করাচ্ছে মনে হয়। আরও অনেকে আসছে, চ্যানেলে যুক্ত করতে থাকছি। তোমরা তাড়াতাড়ি চ্যানেলটাকে 100K সাবস্ক্রাইবার করে দাও, বা মিলিয়ন করে দাও, মিলিয়ন। আচ্ছা, যাই হোক, তো বলছে যে দেখো একক তাহলে কি, আপেক্ষিক তাপের একক দেখো, বলছে একক ভর বিশিষ্ট, ভরটা তাহলে এক। তাহলে ধরো এরকম, আমি একটা জিনিস বোঝাই তোমাদেরকে কেন এককটা এরকম হলো। তাহলে আমার উষ্ণতা বৃদ্ধি করতে লাগছে হচ্ছে একক পরিমাণ, বস্তুর ভরও আছে একক পরিমাণ, ঠিক আছে, দুটো একক পরিমাণ আছে, ভর আর উষ্ণতা দুটো একক পরিমাণ আছে। তাহলে যতটা তাপ দিতে লাগবে, তাহলে ধরো এম ভরের কোনো বস্তু আছে যার টেম্পারেচার আমি ধরো T°C বৃদ্ধি করতে হলে আমাকে কিউ পরিমাণ তাপ দিতে হচ্ছে। এম ভরের বস্তুর উষ্ণতা T°C বৃদ্ধি করতে আমাকে ধরো কিউ পরিমাণ তাপ দিতে হচ্ছে। তাহলে এক ভরের বস্তুর 1°C বৃদ্ধি করতে কত লাগবে? Q/m*T°C, ধরো সেলসিয়াস, ঠিক আছে। এমটা ধরো গ্রামে হলে তাহলে এটা নিচেরটা গ্রাম হয়ে যাবে, এটা তো ডিগ্রি সেলসিয়াসই যেমন আছে, এটা ধরো কেলভিনে বসালে কেলভিন হয়ে যাবে। এবার জিনিসটাকে দেখো এরকমভাবে লেখা যেতে পারে কি এটাকে, Q(m⁻⁻1 T⁻⁻1), ঠিক আছে। -1 মানে কি, নিচেরটাকে ওপরে তুললে -1 হয়ে যায় ওপরে, একই জিনিস, মানে নিচে লেখা যায় ওই -1 করে মাথায় -1 করলে একই জিনিস হয়। এইবার দেখো তোমরা এই জিনিসটা তাহলে শিখিয়ে দিলাম, কীভাবে এসছে, বইতে নেই, নাই তোমার টিউশন টিচার তোমাকে শেখাবে, আমার টিউশন টিচারও আমাকে শেখায়নি, এগুলো এইখান থেকে বেরোনো, এই জায়গা থেকে বেরোনো এই জিনিস। আচ্ছা, তাহলে এম ভরের বস্তু T°C, তাহলে কিউ পরিমাণ লাগলে এক করে দুটোকে যদি এক করে দিই তাহলে কত হবে, ঠিক আছে। তাহলে এখানে দেখো এককগুলো, ক্যালোরি, গ্রাম ইনভার্স, ডিগ্রি সেলসিয়াস ইনভার্স, কিউ, এম ইনভার্স, টি ইনভার্স, যেমন এখানে তারপরে জুল, কেজি ইনভার্স, কেলভিন ইনভার্স, ঠিক আছে। তাহলে এসআই উল্টো লিখে দিয়েছি, সিজিএস হচ্ছে এইটা, এসআই হচ্ছে এইটা, ঠিক আছে। একটু হয়ে যায় ভুল, ভগবান তো নয় না, মানুষ মানেই ভুল করবে, ঠিক আছে। কিন্তু এই ভুলের জন্য আমার কোনো শাস্তি নেই, পরীক্ষার সময় ভুল করলে তোমার শাস্তি হবে, নাম্বার কেটে নেবে। আচ্ছা, জলের আপেক্ষিক তাপ বলছে দেখো 1 ক্যালোরি গ্রাম ইনভার্স, সেলসিয়াস ইনভার্স, তাহলে সিজিএস এককে 1 জলের, আর যদি এসআই একক বলো তাহলে 4200 এত কিলো জুল, কেজি ইনভার্স, কেলভিন ইনভার্স। এটা কিন্তু এই 4.2 এখানে বললাম না, এইখান থেকে এসছে। দেখো এখানে 3 ঘর সরে গেছে পয়েন্টটা, কারণ গ্রাম থেকে কোনো জিনিস যখন কেজিতে যায়, তখন কি করতে হয়, জিনিসটাকে 1000 দিয়ে ভাগ করতে হয়। এখানে গ্রাম ইনভার্স থেকে কেজি ইনভার্সে গেছে বলে 1000 দিয়ে গুণ করতে হয়েছে, ঠিক আছে। এইভাবে এটা মনে রাখতে পারো। এগুলো একটু জটিল হয়ে যেতে পারে তোমাদের জন্য, কিন্তু একবার যখন বুঝে যাবে না তখন, মানে এখন না বুঝতে পারলে কিছুদিন পরে যখন বুঝে যাবে জিনিসটা কি বললাম কথাটা এক্ষুনি, তাহলে এই গ্রাম ইনভার্স থেকে কেজি ইনভার্সে যেতে গেলে আমাকে 1000 দিয়ে গুণ করতে হয়, আর গ্রাম থেকে কেজিতে যেতে গেলে 1000 দিয়ে ভাগ করতে হয়, মানে উল্টোটা করছো এখানে, ইনভার্স আছে যেহেতু, তো সেটাই করেছো এখানে জাস্ট। আর এখানে 4.2টা তো ক্যালোরি থেকে জুলে এসছে বলে, বুদ্ধি লাগাও, জিনিসটা বুঝতে পারবে, সব জিনিস বুঝতে পারবে, ঠিক আছে। গৃহীত বা বর্জিত তাপের পরিমাণ, এইটা একটা ফর্মুলা আছে যেখান থেকে অঙ্ক দেয়, ঠিক আছে। কি বলছে, বস্তুর ভর ইকুয়াল টু হচ্ছে আপেক্ষিক তাপ ইনটু উষ্ণতার পরিবর্তন, ঠিক আছে। বস্তুর ভর মানে গৃহীত বা বর্জিত কোনো বস্তু ধর তাপ নিচ্ছে বা দিচ্ছে, তার পরিমাপটা কী করে পাবো, বলছে বস্তুর ভর ইনটু আপেক্ষিক তাপ ইনটু উষ্ণতার পরিবর্তন। তাহলে এখানে দেখো লিখেছি বস্তুর ভর মানে এম, আপেক্ষিক তাপ মানে হচ্ছে এস, আর পরিবর্তনটা হচ্ছে T2 মাইনাস T1। তাহলে পরিবর্তন কি, T1 থেকে T2তে পরিবর্তিত হয়েছে। যদি এটা দেখো 1 মিনিট, যদি এটা ছোট হয় এটা বড় হয় তাহলে কি তাপ নিয়েছে, আর যদি এটা বড় হয় এটা ছোট হয় তার মানে কি তাপ দিয়েছে, তখন কিন্তু এটা নেগেটিভ হয়ে যাবে, কিউটা তখন নেগেটিভ হয়ে যাবে। তাহলে কিউ ইকুয়াল টু ধরো -V, মানে সাইনটা নেগেটিভ, তাহলে কী হয়েছে, তখন তাপ তোমার ও দিচ্ছে, আর যদি কিউটা পজিটিভ হয় তাহলে ও তাপ নিচ্ছে, ঠিক আছে। তো এখান থেকে এটা পেয়ে যেতে পারবে, ঠিক আছে। এটা উল্টে দেওয়া হয় সাধারণত, এটা উল্টে দেওয়া হয়, T1 T2টাকে উল্টে দেওয়া হয়, একটা অঙ্ক করলে বুঝতে পারবে। আচ্ছা, ক্যালোরিমিতির মূলনীতি প্রত্যেকবার পরীক্ষায় দেয়, ঠিক আছে, এবং স্টুডেন্টরা অনেকে ভুলে যায়, লিখতে পারে না।
ক্যালোরিমিতির মূলনীতি খুব সোজা একটা লাইন বলেছে, দুটি অসমান উষ্ণতা বিশিষ্ট বস্তুর মধ্যে তাপের আদান প্রদান ঘটে এবং উষ্ণ বস্তু দ্বারা গৃহীত তাপ ইকুয়াল টু হয় হচ্ছে শীতল বস্তু দ্বারা বর্জিত তাপ। তাহলে দেখো দুটো বস্তুকে তুমি কাছাকাছি রেখেছো, এখানে দেখাচ্ছি, এটা হচ্ছে গরম বস্তু আর পাশে হচ্ছে একটা ঠান্ডা বস্তু, দুটোকে কাছাকাছি রেখেছো। তাহলে কি হবে, এটা শীতল বস্তু তাপ নেবে আর তাপ ছাড়বে, উষ্ণ বস্তু তাপ ছাড়বে, শীতল বস্তু নেবে, তাই তো? আচ্ছা, এই সব উল্টো লিখে দিচ্ছি আমি। হ্যাঁ, ক্যালোরিতে বুঝো শীতল বস্তু দ্বারা গৃহীত তাপ, শীতল বস্তু দ্বারা এটা গৃহীত হবে। শীতল বস্তু তাপ নিচ্ছে, এ তো উষ্ণ বস্তু দিচ্ছে। শীতল বস্তু দ্বারা গৃহীত তাপ, উষ্ণ বস্তু দ্বারা বর্জিত তাপ। এই যে ভুল করলাম না, এবার মনে থেকে যাবে তোমার, ওই জন্য আমি ইচ্ছা করে ভুল করলাম। তুমি কি ভাবছো আমি ইচ্ছা করে মানে ভুল মানে না জেনে করেছি? এইসব ভুল মাঝে মাঝে করেছি ছোটোখাটো, এই যে যাতে তোমাদের মনে থাকে, বুঝলে? এতটা আমি মানে চিন্তা ভাবনা আমার এত অন্য লেভেলে চলে গেছে যে ভুল করছি যাতে তোমাদের মনে থাকে, এবং তোমাদের মনে থাকবে দেখবে এই জিনিসটা। শীতল বস্তু গৃহীত মানে তাপ টানছে আর উষ্ণ বস্তু তাপ ছাড়ছে, যাদের কাছে বেশি আছে তারা সবসময় দিতে চায়, তাই না? সেটা এখানে বলেছে, এবং বলছে যে এই যতটা তাপ ছাড়বে ততটাই এ তাপ নিতে পারবে। কিন্তু এতে একটা জিনিস মনে রাখতে হবে, এদের মধ্যে কোনো রাসায়নিক বিক্রিয়া হলে হবে না, বাইরে থেকে অন্য কোনো উৎস, ধরো এই জিনিসটাকে আমি একটা আগুনের ওপর বসিয়ে রেখেছি তাহলেও হবে না, ঠিক আছে? তাহলে আমাকে একে আইসোলেট করে রাখতে হবে, অর্থাৎ আবদ্ধ করে রাখতে হবে, একটা জিনিসকে আলাদা করে রাখতে হবে এদেরকে, ঠিক আছে? এদেরকে একটা আলাদাভাবে রাখতে হবে, জিনিসটাকে একটা আলাদাভাবে রাখতে হবে, তবে এটা কাজ করবে, মানে মিলবে জিনিসটাকে, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখি কি আছে, এবং বই থেকে তোমাকে মনে হয় কিছুটা বলতে হবে এখানে ক্ষেত্রে, একবার দেখে নিই বইটা। হ্যাঁ, ক্যালোরিমিতি তো বললাম, ক্যালোরিমিতির একটা অঙ্কও আছে মনে হয় এখানে। তারপর বলছে কার্য ও তাপের তুল্যতা, এটা একটুখানি, আর লিন তাপ সম্পর্কে বলেছে এখানে, ঠিক আছে? ঠিক আছে, হয়েই এসছে তোমাদের, ঠিক আছে? ছোটোখাটো জিনিসগুলো আছে, ঠিক আছে? সাধারণত এখান থেকে কীরকম অঙ্ক আসে, এই যে এই কিউ ইকুয়াল টু এম এস T2 - T1, এখান থেকে অঙ্কগুলো কীরকম দেয়? একটা অঙ্ক আমি ওপরেই এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি তোমাদেরকে। বোরিং লাগছে না তো? নাকি কারোর সাথে ফোনে কথা বলার আছে, নাকি হোয়াটসঅ্যাপে কেউ মেসেজ করছে রিপ্লাই দিতে পারছো না, এরকম নেই তো? না থাকাই ভালো, কিন্তু মানে এখনও ক্লাস 9-এ পড়ছো, একটু টানগুলো যদি মানে এখন নাই আসে তাহলে ভালো। হ্যাঁ, আমরা দেখো ভিডিও বানাচ্ছি, কী করবো? হ্যাঁ, অন্যরা কী করছে, মজা করছে, পার্কে ঘুরতে যাচ্ছে, সিনেমা দেখতে যাচ্ছে, আমরা কী করছি এখানে? একটা ঘরের মধ্যে একটা আলো লাগানো আছে সামনে, আর ফাঁকা, ভিডিও বানাচ্ছে, একটা ফ্যান চলছে, তাও একটু আওয়াজ আসছে তার জন্য হয়তো। যাই হোক, আচ্ছা, তো কীরকম অঙ্ক দিয়ে দেবে? ধরো বলবে একটা বস্তু আছে, সে 80 ডিগ্রি সেলসিয়াসে আছে, ধরো 80 ডিগ্রি সেলসিয়াসে আছে, এর একটা একটা এর S1 একটা আপেক্ষিক তাপ বলে দেবে, এর ভর একটা M বলে দেবে, ঠিক আছে? আমি টেম্পারেচারটা খালি বোঝাচ্ছি। আর একটাকে বলে দেবে ধরো M2 আছে, এটা বলে দেবে হচ্ছে ধরো আছে হচ্ছে 40 ডিগ্রি সেলসিয়াসে, এর S2 একটা আপেক্ষিক তাপ বলে দেবে, ঠিক আছে? তাহলে দেখো বলবে যে এই দুজনকে যখন আমরা কাছাকাছি রাখছি, তাহলে একজন কী হবে, তাপ দেবে, এ নেবে, তাই তো? উষ্ণ বস্তু তাপ দেবে, এ নেবে, তাহলে কী হবে, যখন এদের তাপটা ইকুয়াল হয়ে যাবে তখন এরা দুজনেই একটা মানে একটা টেম্পারেচারটা এদের, যখন এরা মানে তাপ দেওয়া নেওয়া করতে থাকবে, তারপরে কী হবে, টেম্পারেচারটা এদের একটা জায়গায় ফিক্স হয়ে যাবে, অর্থাৎ এও কিছুক্ষণ পরে এসে T ডিগ্রিতে থামবে, এও কিছুক্ষণ পরে এসে T ডিগ্রি সেলসিয়াসে থামবে, ঠিক আছে? টেম্পারেচারটা ইকুয়াল হওয়া পর্যন্ত কিন্তু হয়, ট্রান্সফারটা হবে। মনে করে দেখো, জলের ট্রান্সফারটা তাই হয়। এখন তো দুটো জলের পাত্র আছে, একটা জয়েন করা আছে, তো লেভেলটা যতক্ষণ ইকুয়াল হচ্ছে ততক্ষণ পর্যন্তই ট্রান্সফারটা চলে, জলের ট্রান্সফারটা, তারপরে কিন্তু থেমে যায়। এখানে ক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত না টেম্পারেচারটা ইকুয়াল হচ্ছে ততক্ষণ পর্যন্তই ট্রান্সফারটা চলবে, ততক্ষণ পর্যন্ত উষ্ণতা মানে তাপটা এ দেবে, নেবে, কিন্তু তারপরে থেমে যাবে। তাহলে এই যে T ডিগ্রি সেলসিয়াসটা কী করে বার করবো সেটা বলে দিচ্ছি। তাহলে এই অঙ্কটা জাস্ট মনে রাখবে এরকমভাবে যে এর ক্ষেত্রে M1, এটা M2, ধরো M1 × S1, এর কত থেকে কত পরিবর্তন হয়েছে, 80 থেকে T এসছে, কমেছে,
80 বেশি ছিল, কমেছে, তাহলে 80 মাইনাস টি এটা লিখবো, ইকুয়াল টু লিখবো হচ্ছে M2S2, এটা লিখবো হচ্ছে টি মাইনাস 40। এ বেড়েছে, দুটোকে আমি পজিটিভ লিখতে চাইছি। এ দেখো এ কমেছে, টিটা ছোটো 80 থেকে আর 40-এর থেকে বড়, তাই তো? এর টেম্পারেচার তাপ নিচ্ছে, তার মানে টেম্পারেচার 40 থেকে বেড়ে যাবে। এ 80 থেকে তাপ ছাড়ছে, অর্থাৎ টেম্পারেচার 80 থেকে নেমে যাবে। তাহলে এইটা হচ্ছে আমার এই যে বর্জিত তাপ, আর এইটা হচ্ছে আমার গৃহীত তাপ। সেই জন্য আমি এটাকে লিখলাম হচ্ছে ইকুয়াল করে। পারবে অঙ্ক করতে? এস বলে দেবে, M2S2 বলে দেবে, ঠিক আছে? টিটা বার করতে হবে, বা টিটাও বলে দেবে, হয়তো S1 বা S2টা বার করতে হবে, কোনো একটা বার করতে হবে, যে কোনো একটা বার করতে হবে, ঠিক আছে? তাহলে এটা কিন্তু আমি বলে দিলাম। এই ফর্মুলাটা থেকে একটা অঙ্ক এসেছিলো ক্লাস 9-এর কনসেপ্ট এটা তোমাদের, সেটা আমি কিন্তু করেছিলাম হচ্ছে কোন ক্লাস থেকে 11-এ করে এসেছিলাম। 11-এ ক্যালোরিমিটার একটা চ্যাপ্টার আছে, সেটা করে এসেছিলাম। তো এই চ্যাপ্টার এই অঙ্কর জিনিস একটা তোমাদের হয়তো দিয়ে দিতে পারে। এছাড়াও যদি কোনো বস্তুতে বলে যদি তোমাকে যে কতটা তাপ, মানে এই যে এটা হচ্ছে তাহলে গৃহীত তাপ বা বর্জিত তাপের পরিমাণ যদি নির্ণয় করতে বলে, টিটা ধরো বলে দিল, তাহলে এই ফর্মুলা অনুসারে তাহলে এটা বার করতে পারবে, ঠিক আছে? এইটুকুটা শুধু লাগবে, এটা লাগবে না তখন। সেকেন্ড বস্তুটা বলেই নি, একটা বস্তুর ক্ষেত্রে বলছে কতটা তাপ নিয়েছে, কতটা মানে টেম্পারেচারের পরিবর্তনটা বলে দিলে জাস্ট এই ফর্মুলাটা থেকে হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে চলে যাচ্ছে কি বলেছে, বলছে কার্য ও তাপের তুল্যতা। তাহলে আমার কি বলেছি যে তাপ হচ্ছে একটা শক্তি, তাই না? এবার কার্য করলে শক্তি তৈরি হয়, তাই না? বা শক্তি থাকলে কার্য করা যায়। কার্যক্ষমতা শক্তি চ্যাপ্টারটা ওই জন্য বলছি একবার দেখে নেবে যদি মনে না থাকে বা না দেখে থাকো, এর আগের ক্লাসে পড়ানো হয়েছে, ঠিক আছে? সব প্লেলিস্টে আছে, প্লেলিস্টের লিঙ্ক একদম নিচে পেয়ে যাবে। এছাড়া আমাদের কমেন্ট করলে যে কোনো ভিডিও আমরা কিন্তু বলে দেবো। এছাড়া তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলটায় যুক্ত হতে পারো, ঠিক আছে? আর যদি কিছু দরকার হয় মেম্বারশিপও নিতে পারো, তাহলে তোমার রিকোয়েস্টকে আমাকে সবসময় আগে রাখতে হবে, আমাদের সবাইকে, ঠিক আছে? জলই জীবন, জীবন মানে জি বাংলা। তো বলছে দেখো তাপ আর কার্য কি বলছে দেখো, যখন কোনো কার্য করার ফলে তাপ উৎপন্ন হয় অথবা তাপকে কার্যে রূপান্তরিত করা হয়, তখন সম্পাদিত কার্য এবং উৎপন্ন তাপ পরস্পরের সমানুপাতিক হয়। তুমি ধরো হাতটা ঘষছো, কার্য করছো, তো কোন কার্য এটা মানে আমরা এটা মানে আমরা একটা কার্য করছি, এখানে হাতটা নড়ছি, কোন শক্তিতে রূপান্তরিত হচ্ছে? যান্ত্রিক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হচ্ছে, তাই না? যান্ত্রিক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। তখন বলছে যে উৎপন্ন তাপ, তাহলে বলছে যে আমাদের যে কার্যটা W ইজ প্রপোর্শনাল টু H, তাহলে ওয়ার্ক মানে কার্য ইজ প্রপোর্শনাল টু হিট, মানে হচ্ছে তাপ, যে উৎপন্ন তাপের সাথে এটা সমানুপাতিক ডাব্লুটা। আচ্ছা, ডাব্লু প্রপোর্শনাল টু হিট। এই ঢেকুর ফেকুর উঠলে একটুখানি কিছু মনে করো না, এই তো ন্যাচারাল, এগুলো ঢেকুর উঠতেই পারে কথা বলতে বলতে, হজম হয়ে যাচ্ছে জিনিসগুলো, এগুলো আমার ডাইজেস্ট হয়ে যাচ্ছে, তোমাদেরও যাতে ডাইজেস্ট হয়ে যায় ভালোই হয় তাহলে। হ্যাঁ, তাহলে এবার বলছে দেখো, তাহলে বলছে যান্ত্রিক শক্তিকে পুরোপুরি কিন্তু তাপশক্তিতে রূপান্তরিত করা সম্ভব। যান্ত্রিক শক্তি একটু আগেই বললাম, হাতটা ঘষা, ওইটা পুরোপুরি ওটা তাপশক্তিতে রূপান্তরিত হয়ে যেতে পারে। আচ্ছা, বলছে নির্দিষ্ট পরিমাণ যান্ত্রিক শক্তিকে পুরোপুরি তাপশক্তিতে রূপান্তর করলে সবসময় একই পরিমাণ তাপ পাওয়া যাবে। তার মানে আমি যতক্ষণ ধরে হাত ঘষলাম, তুমিও যদি ততক্ষণ ধরেই হাত ঘষো, তাহলে দুজনের হাতে কিন্তু সম পরিমাণ তাপ উৎপন্ন হবে, ঠিক আছে? আচ্ছা, তারপরে এটা বলছে যে তাহলে ডাব্লু ভ্যালিস এজ এইচ, তাহলে বললাম, তাহলে এটা লিখতে পারি এরকমভাবে, ডাব্লু ইকুয়াল টু জে ইন্টু এইচ, যে একটা ধ্রুবক, এটাকে জুল তুল্যাঙ্ক বলা হয়, তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক বা জুল তুল্যাঙ্ক বলা হয় এটাকে। জুল তুল্যাঙ্ক কেন? প্রথমে জুল আবিষ্কার করেছিল এটাকে। এটার মান হচ্ছে, জে এর মান হচ্ছে, জে ইকুয়াল টু হচ্ছে আমাদের 4.2। এটা হচ্ছে জে এর মান হচ্ছে 4.2 কিসে না? এসআই সিস্টেমে, ঠিক আছে? আর এসআই সিস্টেম অর্থাৎ এককটা হয়ে যাবে কি এখানে, এটা হচ্ছে, হ্যাঁ এসআই সিস্টেমে এটা হচ্ছে 4.2, কোথায় গেল, জুল পার ক্যালোরি, জে পার কে, আর ইকুয়াল টু হচ্ছে আমাদের
4.2 ইন্টু 10⁻7 এত আর্গ পার কেলভিন মনে হয় এটা, তো আর পার ক্যালোরি একই। তাহলে দেখো, তাহলে এটা 10⁻7 কোথা থেকে এলো? আমরা জানি যে জুলকে আর্গে নিয়ে যেতে গেলে 10⁻7 গুণ করতে হয়। 1 জুল ইকুয়াল টু 10⁻7 আর্গ, সেখান থেকে 10⁻7টা এসছে, ঠিক আছে। তাহলে এটা এখান থেকে এই জিনিসগুলো থাকবে, এগুলো দিতে পারে, ঠিক আছে। এরপরে এটা বলছে হচ্ছে যে লিন তাপ কী জিনিস, লিন তাপ, ঠিক আছে। তো লিন তাপ কাকে বলছে, একটু বোর্ডটা মুছে নিই। লিন তাপ, লিন তাপ, লিন তাপ দেখো কখন লাগছে আমাদের। আগে ফার্স্টে আমি ফিজিক্যালি বুঝিয়ে দিই জিনিসটা কি। ধরো কোনো একটা পুকুর থেকে সবসময় কিন্তু জল বাষ্পীভূত হচ্ছে, জলীয় বাষ্পে পরিণত হচ্ছে জলটা, ঠিক আছে। যে কোনো পুকুরের থেকে, যে কোনো জলাশয় থেকে, যে কোনো জলের অংশ যেখানে জল আছে সেখানে কিন্তু এই জিনিসটা হয়। আমাদের এই যে ঘাম হচ্ছে, এই ঘামটা আস্তে আস্তে কী হচ্ছে, ভেপারাইজ হয়ে যাচ্ছে, জলই তো, তাই না? কিন্তু মনে রাখো এখানে টেম্পারেচারটা কিন্তু 100 ডিগ্রি সেলসিয়াস নয়, তাই তো 100 ডিগ্রি সেলসিয়াসের থেকে অনেক অনেক কম, কিন্তু তবুও জল বাষ্পে পরিণত হচ্ছে। কীভাবে হচ্ছে? এইখানেই আসে হচ্ছে লিন তাপ, লিন তাপ। তাহলে আমার বডিতে ধরো ঘাম হচ্ছে, তাহলে জলটা কি হচ্ছে, এই লিন তাপ আমার ফেস থেকে সংগ্রহ করছে। এবার দেখো এতে লাভ হচ্ছে যে এই ঘাম কেন হয়, আমার বডিকে ঠান্ডা রাখতে। কী করে ঠান্ডা করছে? এই লিন তাপটাও আমার বডি থেকে টানছে। তাহলে যখনই আমার বডি থেকে তাপ টেনে বাষ্পীভূত হয়ে যাবে, তখন আমার যে বডির টেম্পারেচার সেটা কমবে না বাড়বে? অবশ্যই কমবে আমার বডি টেম্পারেচারটা। তাহলে আমি কি করব, আমার মানে ঠান্ডা লাগার কথা, তাই না? মানে বডি টেম্পারেচারটা কমিয়ে দিচ্ছে, ওটা মানে কমানোর জন্যই আসলে ঘামটা বেরোচ্ছে। এবং চান করলে ওই জন্য আমাদের একটুখানি বেশ ঠান্ডা ঠান্ডা লাগে ইয়েতে বডিটা, কারণ ওই জল যেটা লেগে থাকে বডিতে সেটা ভেপারাইজড হচ্ছে, অর্থাৎ বাষ্পীভূত হচ্ছে। টেম্পারেচারটা কিন্তু এই যে আমার বডি থেকে লিন তাপটা নিয়ে ওটা হচ্ছে। হাতে যখন স্যানিটাইজার ঘষো, তারপরে স্যানিটাইজারটা যখন উবে যায়, তখন কি হাতটা ঠান্ডা লাগে, তাই না? হাত থেকে লিন তাপটা সংগ্রহ করে স্যানিটাইজার খুব তাড়াতাড়ি উবে যেতে পারে। এটা হচ্ছে লিন তাপের ধারণা, ঠিক আছে। তবে ডেফিনেশনটা পড়ে নিই, লিন তাপ কী বলছে। হ্যাঁ, বলছে দেখো উপযুক্ত পরিমাণ, না কোথায় গেল লিন তাপ ডেফিনেশন, হ্যাঁ বলছে সাধারণভাবে তাপ প্রয়োগে বস্তুর উষ্ণতার পরিবর্তন ঘটে, কিন্তু সেক্ষেত্রে উষ্ণতার পরিবর্তন না ঘটায়, মানে যেক্ষেত্রে উষ্ণতার পরিবর্তন না ঘটে সেক্ষেত্রে প্রযুক্ত তাপকে বলা হয় অবস্থা পরিবর্তনের লিন তাপ, ঠিক আছে। তাহলে বলছে উপযুক্ত পরিমাণ তাপ প্রয়োগ বা নিষ্কাশনের সাহায্যে পদার্থের এক অবস্থা থেকে অন্য অবস্থায় পরিবর্তনের নাম পদার্থের অবস্থার পরিবর্তন, এবং এতে লিন তাপ লাগে। অর্থাৎ এই যে টেম্পারেচারটা ধরো আছে হচ্ছে এখন কত টেম্পারেচার হবে, ধরো 40 ডিগ্রি সেলসিয়াস। 40 ডিগ্রি সেলসিয়াসেই ধরো ওই পুকুর আছে, একটা পুকুর থেকে জল আস্তে আস্তে বাষ্পীভূত হয়ে যাচ্ছে, জল কিন্তু আস্তে আস্তে বাষ্পীভূত হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এই যে জল বাষ্পীভূত হয়ে যাচ্ছে, এদিকে টেম্পারেচারটা 100 ডিগ্রি সেলসিয়াস নয়, যেটা আমাদের জানি আমরা যে বাষ্পীভূত হতে জলকে 100 ডিগ্রি লাগে, কিন্তু সেটা যেহেতু নয়, তাহলে বাষ্পীভূত হয়ে যাচ্ছে 40 ডিগ্রি সেলসিয়াসের থেকে, ওর টেম্পারেচার চেঞ্জই হচ্ছে না, ঠিক আছে। টেম্পারেচার কোনো চেঞ্জই হচ্ছে না এক্ষেত্রে, হ্যাঁ, মানে 100 ডিগ্রি তো পৌঁছানোর ছেড়েই দাও, মানে টেম্পারেচার কোনো চেঞ্জই হয় না। তাহলে এই ক্ষেত্রে যে তাপ লাগে তাকে লিন তাপ বলা হয়, ঠিক আছে। অর্থাৎ পদার্থের অবস্থার পরিবর্তন হচ্ছে, কিন্তু এক্ষেত্রে বস্তুটার উষ্ণতার কোনো পরিবর্তন হয় না। তাহলে লিন তাপ যেখানে আছে সেখানে কিন্তু বস্তুর উষ্ণতার পরিবর্তন ঘটে না। উষ্ণতার পরিবর্তন ইকুয়াল টু 0 লিখে দিলাম। উষ্ণতার পরিবর্তন 0, টেম্পারেচার চেঞ্জ হয় না। তাহলে যেখানে দেখবে টেম্পারেচার চেঞ্জ হচ্ছে না সেখানে কিন্তু লিন তাপ লাগে। ওই যে ধরো 0 ডিগ্রি থেকে 100 ডিগ্রি পর্যন্ত একটা জল কি হলো, জলটার টেম্পারেচারটা বৃদ্ধি পেলো, এখানে কিন্তু তাপ লেগেছে, কিন্তু এখানে লিন তাপ লাগেনি। কিন্তু এই যে 100 ডিগ্রিতে যখন জলটা পৌঁছে গেল, তারপরে 100 ডিগ্রিতে জল আর ভেপার দুটো কিন্তু একসাথে থাকে। জল কি একসাথে, যখন তুমি ধরো চা করার জন্য ফোটাচ্ছ বা কিছু, জল কি একসাথে সব ফুটে যায় নাকি? মানে ধরো টেম্পারেচার বাড়িয়ে দিয়েছো, গ্যাসটা জ্বলছে, একসাথে পুরো বাটি থেকে, মানে ধরো শুধু জল গরম করছো, চা বাদ দাও, এমনি জল 100 ডিগ্রিতে যেই পৌঁছলো জলটা, কি
কি একসাথে সব ভেপার হয়ে যায় নাকি? ম্যাজিকের মতো হয় না তো? ম্যাজিকের মতো হয় কি সব একসাথে ভেপার? ওপরের তল থেকে আস্তে আস্তে ভেপারাইজড হতে থাকে, ঠিক বলছি? তাহলে এইটাই, এই জায়গাটায়, এই পয়েন্টে এসে যখন 100 ডিগ্রিতে পৌঁছেও যাচ্ছে জলটা, 100 ডিগ্রিতে থেকেই দেখো টেম্পারেচার চেঞ্জ না হয়ে অবস্থার পরিবর্তন হয়ে যাচ্ছে। 100 ডিগ্রিতে টেম্পারেচার চেঞ্জ না হয়েও 100 ডিগ্রিতে টেম্পারেচার চেঞ্জ না হয়েও ভেপার, এটাও 100 ডিগ্রি হবে টেম্পারেচার, প্লাস যে জলটা থেকে ভেপার হচ্ছে সেটাও 100 ডিগ্রি হবে, ঠিক আছে টেম্পারেচার। তাহলে টেম্পারেচার চেঞ্জ হচ্ছে না, মানে জল আর ভেপার দুজনেরই টেম্পারেচার 100 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু অবস্থার পরিবর্তন হচ্ছে। এখানে কিন্তু লিন তাপ লাগে। এবং 0 ডিগ্রি সেলসিয়াসে একটা জিনিস দেখো, বরফ গলে জল হয় 0 ডিগ্রি সেলসিয়াসে, আবার জল জমে বরফ হয় 0 ডিগ্রি সেলসিয়াসে। এই যে 0 ডিগ্রি সেলসিয়াসে যখন পৌঁছে যাচ্ছে, তারপরে লিন তাপ সংগ্রহের মাধ্যমে বরফ জলে পরিণত হয়, এবং একইভাবে লিন তাপ মানে ওই ছাড়ার ফলে তোমার জল বরফে পরিণত হয়, ঠিক আছে? আচ্ছা, এরপরে কি বলছে দেখি। আচ্ছা, তাহলে এই যে কথাগুলো বললাম, এগুলো গলনের লিন তাপ, কঠিনীভবনের লিন তাপ, বাষ্পীভবনের লিন তাপ, ঘনীভবনের লিন তাপ, এগুলো তোমাদের বইতে লেখা আছে। তাহলে এই জিনিসগুলো একটু পড়ে দেখলে আমার কথাটা বুঝতে পারবে, বা এগুলো পড়ে থাকলে এখন আমার যেটা বললাম সেটা বুঝতে পারবে। আচ্ছা, জলের ক্ষেত্রে এখন লিন তাপ আছে, বলছে দেখো বরফ গলনের লিন তাপ হচ্ছে 336,000 জুল পার কেজি, অর্থাৎ এত পরিমাণ এত জুল প্রত্যেক কেজিতে যদি বরফকে দেওয়া হয়, সে কিন্তু সঙ্গে সঙ্গে বরফ থেকে জলে পরিণত হবে। তা বলছে সম্পৃক্ত অসম্পৃক্ত বাষ্প কী জিনিস? তাহলে যখন জল একটা রেখে দিচ্ছ পাত্রে, তুমি সাধারণত ভাবো না, গরমকালে যখন জলকে তুমি একটা বোতলে, ধরো এই যে বোতলটায় রেখে দেওয়া হয়েছে, ধরো অনেকক্ষণ ধরে রেখে দিলে, এর গায়ে কী হবে, জলগুলো জমতে থাকে। গায়ে মানে ভেতর দিকে, বাইরে নয়, ঠিক আছে? দুটো জিনিস হয় দেখো, একটা হচ্ছে বাইরের দিকে জলগুলো জমতে থাকে, আবার ধরো ফ্রিজ থেকে ঠান্ডা জল যখন বাইরে এসে রেখে দাও, তখন দেখবে ফ্রিজের গায়ে জল, মানে ফ্রিজের থেকে আনা বোতলের গায়ে জল জমতে থাকে। তখন কি বাইরের যে জলীয় বাষ্প আছে সেগুলো জল, বাইরের যে জলীয় বাষ্প আছে বাতাসে, সেই বোতলটার কাছে এসে ঠান্ডা হয়ে গিয়ে ঘনীভূত হয়ে জলে পরিণত হয়, ঠিক আছে? আর এইটা যেটা বললাম, তো বাষ্পীভবনের ফলে জল বাইরে যখন মানে ওঠার চেষ্টা করছে বোতলের ক্ষেত্রে, এই ধরো বোতলের ক্ষেত্রে এখানে শুধুমাত্র জল নেই, এখানে জলের সাথে জলের বাষ্পটাও আছে কিন্তু এই জায়গাটাতে। তাহলে এইখানে ধরো এত পরিমাণই বাষ্প আছে যে এইখানে মানে আর জল বাষ্পীভূত হতে পারছে না, মানে একটা টাইমে তো ভরে যাবে। ধরো একটা হোটেলে 50 জন থাকতে পারে, 500 জন থাকতে পারে, ধরো সেখানে ধরো 500 জনই ঢুকে গেছে, সব কামরা ফুল, তাহলে কি আর কেউ এসে থাকতে পারবে? থাকতে পারবে না তো, তাহলে আর ওই হোটেলে কেউ ঢুকবে না। সেরকমই এই যে জলের বোতলের ক্ষেত্রে, এইখানে ধরো সবাই ভরে গেছে জলের, মানে সব জলের যে বাষ্প সেটা ভরে গেছে এখানে, তাহলে কিন্তু আর জল বাষ্পীভূত হবে না। সেই অবস্থাটাকে বলা হচ্ছে আমাদের সম্পৃক্ত বাষ্প। এবার দেখো সম্পৃক্ত বাষ্পর ক্ষেত্রে একটা জিনিস হচ্ছে যে এটা কিন্তু মানে এর যে ভরে গেল এরকম নয়। হোটেলের ক্ষেত্রে ধরো একজন বেরিয়ে গেল হোটেল থেকে, সঙ্গে সঙ্গে অন্য একজন ওর জায়গায় ঢুকে গেল, সেরকমভাবে এখানে কি হবে, জলীয় বাষ্প, বারবার বোতলটা লাগছে আমার কাছে, জলীয় বাষ্প একটা ধরো কণা ঢুকে গেল জলের ভেতরে, জল থেকে আরেকটা কণায় উঠে চলে এলো, সেরকম জিনিস কিন্তু ট্রান্সফারটা হতে থাকে। আচ্ছা, তো এটাই সম্পৃক্ত বাষ্প এবং অসম্পৃক্ত বাষ্প। তাহলে অসম্পৃক্ত বাষ্প মানে কি, ওই হোটেল আছে কিন্তু হোটেলে অনেকগুলো রুম ফাঁকা আছে, সেটা হচ্ছে অসম্পৃক্ত বাষ্প। মানে সেটাকে এখনও পর্যন্ত যদি তুমি জলীয় বাষ্প ওখানে দাও তাহলে ওটা সম্পৃক্ত হতে পারবে, ঠিক আছে? তাহলে সম্পৃক্ত বাষ্প কী এখানে বলেছে যে কোনো নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট আয়তনের আবদ্ধ স্থানে সর্বোচ্চ পরিমাণ বাষ্প উপস্থিত থাকলে ওই বাষ্পকে সম্পৃক্ত বাষ্প বলে। সম্পৃক্ত বাষ্প চার্লস বয়েলের সূত্র মেনে চলে। অসম্পৃক্ত বাষ্প কি, কোনো নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট আয়তনের আবদ্ধ স্থানে সর্বাধিক, প্রত্যেকটা টার্ম ভেঙে ভেঙে পড়বে, সর্বাধিক যে পরিমাণ বাষ্প ধারণে সক্ষম, মানে যতটা ম্যাক্সিমাম যতটা পরিমাণও ধরতে পারে, অর্থাৎ ওই 500 জন থাকতে পারে না হোটেলটায়, 500 জন যেটা আছে ওখানে, সেইটার থেকে যদি কম পরিমাণ লোক থাকে ওখানে, কম পরিমাণ বাষ্প যদি থাকে সেখানে জলীয় বাষ্প, তাহলে সেই বাষ্পকে অসম্পৃক্ত বাষ্প বলা হবে, ঠিক আছে? এবার বলছে আর্দ্রতা কী জিনিস। আর্দ্রতা দেখো, এই গরমকালে অনেক সময় কী হয়, যখন জলীয় বাষ্প প্রচুর পরিমাণে বেড়ে যায়, তাহলে কী হবে, বাতাসটা সম্পৃক্ত হয়ে যাবে, তখন আমার বডি থেকে যেই ঘামগুলো বেরোচ্ছে সেইগুলো তো আর বাতাস নিতে চাইছে না। ও তো বলছে বাবা না না না, আমার কাছে দেখো হোটেলে সব রুম ফুল,
তুমি কোথায় থাকবে? তুমি তোমার মতো যাও বা রাস্তায় গিয়ে বা স্টেশনে গিয়ে রাত কাটাও, তাহলে আমি তো খুব চিন্তায় পড়ে যাব। সেরকমই আমাদের অবস্থা খারাপ হয়ে যায়। এখানে গরম হচ্ছে, ঘাম বেরোচ্ছে, কিন্তু ঘামটা শুকোচ্ছে না, বারবার গামছা দিয়ে রুমাল দিয়ে মুছতে হচ্ছে, এই যে রুমাল দিয়ে মুছতে হচ্ছে ঘামটা, ঠিক আছে? তো এটা হচ্ছে আর্দ্রতা বা হিউমিডিটি বলে, হিউমিডিটি, ঠিক আছে? দেখবে সাধারণত এটা হয়ে থাকে। আচ্ছা, বলছে বাতাসে জলীয় বাষ্পের মাত্রা বাড়লে অস্বস্তি বাড়ে, শরীরের ঘাম শুকোতে চায় না, বৃষ্টি হওয়ার সম্ভাবনা বাড়ে, বায়ুতে জলীয় বাষ্প থাকার বিষয়টিকে আর্দ্রতা বলা হয়। তাহলে ওটাই বললাম, যখন কামরা ফুল হয়ে যাচ্ছে তখন কি ঘরের মধ্যে সব এয়ার ফুল হয়ে গেছে আর নিতে পারছে না, তখন কী হয়? আপেক্ষিক আর্দ্রতা কি বলছে? দুটো অনুপাত বলছে। একটাকে বলা হচ্ছে যে যতটা পরিমাণ ভর ধরতে পারবে আর যতটা পরিমাণ ধরছে, মানে এই ঘরের মধ্যে যতটা জলীয় বাষ্প ধরতে পারবে আর এখন যে জলীয় বাষ্প আছে তার যদি অনুপাত করি আমি, তাহলে যেটা পাবো সেটাকে আপেক্ষিক আর্দ্রতা বলা হচ্ছে। ঠিক আছে, এগুলো অত দরকার নেই। শিশির কী জিনিস, কুয়াশা কী জিনিস, সবই ওই একই রকমভাবে আসে জলীয় বাষ্প থেকে, যেগুলো ঘনীভূত হয়ে জমা হচ্ছে। জলের ব্যতিক্রান্ত প্রসারণ, এইটা আমি বলতে চাই, ঠিক আছে? জলের ব্যতিক্রান্ত প্রসারণটা বলে আমি শেষ করে দেবো। তারপরে তো একটুখানি আছে যে জলচর প্রাণীরা কী করে বাঁচে, ঠিক আছে? মানে এই ব্যতিক্রান্ত প্রসারণ জিনিসটা কী এবং তার উপর নির্ভরশীল কীভাবে জলজ প্রাণীরা, ঠিক আছে? ঠিক আছে, আজ জলজ প্রাণীটা বলে শেষ করে দেবো। আশা করছি তোমাদের ভালো লাগছে ক্লাসটা, ঠিক আছে? ক্লাসটা দেখলাম অনেকক্ষণই রেকর্ড হয়ে গেছে, ঠিক আছে? মানে দুটো পার্ট করলাম, দুটো পার্টে একটা 20 একটা 30, মানে প্রায় হয়তো 1 ঘন্টার কাছাকাছি হয়ে যাচ্ছে মনে হয় সব জিনিসগুলো, ঠিক আছে? তো কোথায় গেল? হ্যাঁ, এই ব্যতিক্রান্ত প্রসারণটা দেখো, খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, খুব ইন্টারেস্টিং জিনিস একটা ব্যতিক্রান্ত প্রসারণ কী জিনিস। আচ্ছা, তোমাদের কাছে একটা কাজ, একটা খুব মজার জিনিস করো। একটা এক্ষুনি ফোন দেখছো, ভিডিওটা কিছু ফোনে দেখছো তো, এখন ফোনটা হাতে করে নিয়ে একটা বোতল নিয়ে আসো, এইরকম একটা বোতল নাও, এরকম একটা বোতলটার যতটা জল আছে, জলটা ফুল ভরবে না, জলটা এইরকম লেভেল পর্যন্ত ধরো রাখা আছে। এই যত অবধি জলটা রাখা আছে এটাকে একটা মার্ক করে নাও, নোক পালিশ দিয়ে করতে পারো, এরকম মার্কার থাকলে মার্কার দিয়ে এই যে মার্ক করে নাও একটা, ঠিক আছে? এবার এটাকে কি করবে, ডিপ ফ্রিজ, তোমাদের বাড়িতে ফ্রিজ তো থাকবে, ডিপ ফ্রিজে ঢুকিয়ে দাও। সকালে উঠে কি দেখবে, জলটা জমে বরফ হয়ে গেছে এবং কী হবে, লেভেলটা নিচে নেমে যাওয়ার কথা, তাই তো? তাই মনে হচ্ছে তোমার লেভেলটা নিচে নেমে যাওয়ার কথা তো, কারণ বরফ কঠিন হচ্ছে তো, জল তো তরল, আয়তন বেশি হওয়ার কথা, কঠিন পদার্থর আয়তন কম হওয়ার কথা। ভুল। সকালে উঠে দেখবে জলের ক্ষেত্রে যতটা জল ছিল তার থেকে বেড়ে গেছে বরফ হয়ে যাওয়ার ফলে, ঠিক আছে? লেভেলটা বেড়ে গেছে দেখবে, ঠিক আছে? এটা তোমরা করে দেখো, যদি ভুল হয় আমি আমার নাম পাল্টে দেবো, তোমরাই কমেন্টে আমার জন্য নতুন একটা কোনো নাম সাজেস্ট করো, আমি সেটা দিয়ে নেবো, ঠিক আছে? শুভ স্যার পাল্টে দেবো, ঠিক আছে? যা বলবে তোমরা তাই নাম দিয়ে দেবো, ভালো দেখে দিও, খালি চুন্নু মুন্নু এসব নাম দিও না, চুন্নু স্যার, মুন্নু স্যার, এসব বলবো না। আচ্ছা, ব্যতিক্রান্ত প্রসারণে কী বলছে দেখো, জলের তাহলে আয়তনটা বৃদ্ধি পাচ্ছে। জলের আয়তন মানে কীরকম হওয়ার কথা, বরফ হওয়ার সময় জলের আয়তনটা হ্রাস পাওয়ার কথা, কিন্তু এখানে জলের আয়তনটা বৃদ্ধি পাচ্ছে। তাহলে জলের আয়তনটা অনেকটা এইরকম দেখতে, একটা গ্রাফ, ঠিক আছে? এইটা হচ্ছে 4 ডিগ্রি সেলসিয়াস, 4 ডিগ্রি সেলসিয়াস। এটা ধরো এখানে 12 ডিগ্রি সেলসিয়াস আছে, আর এটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে? আর এটা হচ্ছে আয়তন ভি। তাহলে জলের আয়তনটা নামার কথা 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত, কোনো অসুবিধা নেই, কমছে, আরামসে কমছে। তারপরে 4 ডিগ্রি থেকে 0 ডিগ্রিতে যেই গেল, আয়তনটা ফট করে বেড়ে গেছে, আয়তনটা বেড়ে গেছে ফট করে। হ্যাঁ, এইটাকেই বলা হচ্ছে জলের ব্যতিক্রান্ত প্রসারণ। মানে বরফ হচ্ছে যখন জল, তখন তার আয়তন বৃদ্ধি পাচ্ছে, তখন আয়তনটা বৃদ্ধি পাচ্ছে জলে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, হ্যাঁ, গ্রাফটা ঠিক আঁকলাম কিনা দেখে নিচ্ছি, হ্যাঁ একদম ঠিক আছে। আচ্ছা, যদি আয়তন এরকমভাবে বৃদ্ধি পায় তাহলে আমরা জানি কি, ঘনত্ব মানে হচ্ছে ভর বাই আয়তন। তাহলে নিচের টার্মটা যদি বাড়ে, এই টার্ম যদি বেড়ে যায়, তাহলে ঘনত্বটা কমে যাবে। তাহলে ঘনত্ব যদি গ্রাফ করো, এটা আয়তনের সাথে করেছি, যদি ঘনত্বর সাথে করো জিনিসটা, তাহলে ঘনত্বের সাথে উল্টে যাবে গ্রাফটা, অর্থাৎ এই হয়ে যাবে। এটা 4 ডিগ্রি সেলসিয়াস ধরো, এটা 0, এটা হচ্ছে ঘনত্ব রো। তাহলে এই জিনিসটা কিন্তু, এটা হচ্ছে টেম্পারেচার,
আর টেম্পারেচারটা এদিকে বাড়ছে, এদিকে ঘনত্বটা কিন্তু উল্টো, আয়তনের উল্টো। তাহলে এটাকে বলা হচ্ছে জলের ব্যতিক্রান্ত প্রসারণ। এটা কিন্তু কোনো তরলে দেখা যায় না, শুধুমাত্র জলের ক্ষেত্রে দেখা যায় যে 4 ডিগ্রি সেলসিয়াসের পরে জলের আয়তন বৃদ্ধি পেতে শুরু করে দেয়। অর্থাৎ এই যে 0 ডিগ্রি সেলসিয়াসে তুমি তো রাখছো ওটাকে, বরফে পরিণত হবে কী করে না হলে, তো সেই জিনিসটাকে দেখবে যে এটা দেখা যায়। ঠিক আছে, জলের লেভেলটা বেড়ে যাবে, আয়তনটা বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, আগের আয়তন থেকেও বৃদ্ধি পায়, মানে এরকম যে আয়তন আছে তার থেকেও বেড়ে যাচ্ছে, এটা জলের আয়তনের থেকে বেড়ে যাচ্ছে। তো এই জিনিসটাকে বলা হচ্ছে জলের ব্যতিক্রান্ত প্রসারণ। এটা কেন হয়, এটা খুব জটিল একটা হয়তো জিনিস, যেটা কেমিস্ট্রিতে আছে, আমার ঠিক অতটা খেয়াল নেই এটা কেন হয় জিনিসটা। এটা একটা নেচার, এটা দেখা যায়, এটা জল দেখায় এই জিনিসটাকে। এটাকেই তোমাকে জিজ্ঞেস করবে যে জলের ব্যতিক্রান্ত প্রসারণ ব্যাখ্যা করো, এই ছবিগুলো একটু এঁকে দিতে হবে এবং বলতে হবে যে জলের ক্ষেত্রে এটা দেখা যায়। এবং ফিজিক্যালি তুমি ওটা করে দেখো, তাহলে বেশ ভালো বুঝতে পারবে, নাহলে আমার কথা বিশ্বাস করে লাভ কী, তাই না? তাহলে দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো, দেখতে থাকো স্টাডি টাইম। এরপরে তোমাদের ক্লাস 9-এর খালি একটাই বাকি আছে, শব্দ চ্যাপ্টারটা হয়ে গেলে তোমাদের ক্লাস 9 শেষ হয়ে যাবে। যত তাড়াতাড়ি ক্লাস 9 শেষ হবে, ক্লাস 10-এর ভিডিও দেখতে শুরু করে দাও। চ্যানেলে সব বানানো শুরু হয়ে গেছে, বানানো হচ্ছে। কত সালে ভিডিও দেখছো সেটাও জানি না, এখন ভিডিও তো থেকেই যাবে আশা করছি, পরবর্তী ক্ষেত্রে অনেকেরই কাজে লাগবে। তো ভালো থাকো, সুস্থ থাকো, দেখতে থাকো স্টাডি টাইম। আর এখানে কিন্তু অন্যান্য দাদা দিদিরা অনেক ভিডিও বানাচ্ছে, এছাড়া বিভিন্ন মোটিভেশনাল ভিডিও আছে, সব কিছু দেখো, ভালো করো, মানে আর প্লে লিস্ট যা আছে সব একটু ঘেটে ফেলো। আমার প্লে লিস্টটা দেখবে, ফিজিক্যাল সায়েন্সের ক্লাস 8-এর অনেক ভিডিও বানানো আছে, ক্লাস 9-এর ভিডিও বানানো আছে, 10 বানাচ্ছি বা বানানো হয়ে গেছে কিনা জানি না, এখন কি চলছে, আর সময় অনুসারে পাল্টাবে না। আচ্ছা, তো ঠিক আছে, তো দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, টাটা।